আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অন্তত ৮০% শিক্ষার্থীকে করোনার টিকা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার পরামর্শ। ২৭ সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিনের নিবন্ধনের তাগিদ শিক্ষামন্ত্রীর। ৩ মাসের মধ্যে দেশে করোনায় একদিনে সবচেয়ে কম মৃত্যু। টিকা নেওয়ার পরও কারোই স্বাস্থ্যবিধি অবজ্ঞা করা উচিত নয় বললেন প্রধানমন্ত্রী। পরবর্তী কর্মপন্থা নির্ধারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক শুরু। বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ বলেছেন ওবায়দুল কাদের। বিমানবন্দরের র্যাপিড আরটি-পিসিআর ল্যাবের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ, আমরণ অনশনের হুঁশিয়ারি, মন্ত্রীর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। ১২ বছরে অবৈধ উপায়ে ৪৬০ কোটি টাকার মালিক টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম, র্যাবের অভিযানে আটক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, অন্তত ৮০% শিক্ষার্থীকে করোনার টিকার প্রথম ডোজ দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি। তিনি বলেন, সুরক্ষা অ্যাপে সবার নিবন্ধন নিশ্চিত করা হলেও বিশ্ববিদ্যালয়গুলো খোলা উচিত। ২৭ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষার্থীকে ভ্যাকসিনের নিবন্ধনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সবশেষ গত ২৬ আগস্ট শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছিলেন, ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে খুলবে পাবলিক বিশ্ববিদ্যালয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৭ই মে বিশ্ববিদ্যালয় খোলার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ইডেন কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেয়া নির্ধারিত একটি লিঙ্কের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন শিক্ষার্থীরা। অন্ততপক্ষে প্রথম ডোজ টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। যাদের এনআইডি নেই তারা শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তারা তাদের জন্ম নিবন্ধন সনদ যদি থাকে, আর যদি না থাকে জন্ম নিবন্ধন সনদ করে নেওয়া খুবই সহজ। আমাদের আগামী পরশুর মধ্যে ইউজিসি থেকে একটি লিঙ্ক আমাদেরকে দেওয়া হবে, যেই লিঙ্কে তারা তাদের এই জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্টার করতে পারবেন। অন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল। আমি তাদেরকে অনুরোধ করেছি যে তারা তাদের টিকা পরিস্থিতির ওপরে নির্ভর করে এবং এখনকার বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা তারিখ বিষয়টা তারা নির্ধারণ করবেন। তাদের তো সকল শিক্ষার্থীকেই অন্তত তাদের 80-85% মতো তাদেরকে পুরো টিকা দিয়েই তারপরে ঢোকাতে হবে, কারণ তাদের প্রত্যেকেই আবাসিক। এ সময় মন্ত্রী আরো বলেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর মধ্যে যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ কনসিস্টেন্টলি ভায়োলেট করে তাহলে সেই প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দেব। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই ঝুঁকি নেব না। একটা স্কুল বা একটা মাদ্রাসা সেখানে যদি কোনোভাবে সংক্রমণ ছড়ায়, সেটি কিন্তু ওই স্কুল বা ওই মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটি কিন্তু কমিউনিটিতে ছড়াবে, তাই না? পরে ইডেন কলেজের নতুন দুটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নতুন শিক্ষাক্রমকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। তৃতীয় শ্রেণী পর্যন্ত সমাপনী পরীক্ষা না রাখা, পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাবলিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন তারা। শিক্ষাবিদরা বলেছেন, এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের জন্য লেখাপড়া আরও আনন্দময় হবে এবং অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে। তবে শিক্ষকদেরও আরও প্রস্তুতি নিতে হবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা নতুন শিক্ষাক্রমে সোমবার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে বলা হয়েছে, ২০২৩ সাল থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো বার্ষিক পরীক্ষা হবে না। পিইসি ও জেএসসি পরীক্ষা বন্ধ করা হয়েছে, অর্থাৎ দশম শ্রেণীর আগ পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিতে হবে না। মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো বিভাজনও থাকছে না। আর মাধ্যমিক পরীক্ষার ধরনেও আসছে ব্যাপক পরিবর্তন। এসব সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদরা। 5-এর পরীক্ষা আর 8-এর পরীক্ষা উঠিয়ে দেওয়ার ব্যাপারটা অত্যন্ত ইতিবাচক এবং এটা তাদেরকে বিশেষ চাপ থেকে রক্ষা করবে, তার মানসিক
বিকাশে, শারীরিক বিকাশে যে বাধা ছিল ওইটা দূর হবে। এই পরীক্ষা এত অল্প বয়সে পাবলিক পরীক্ষা, ওইটা কোনোভাবেই কাম্য না। সবাই সব বিষয় পড়বে, সবাই সব কিছু জানবে। সায়েন্সের ছেলেমেয়েরা যেটা জানতো, অন্যান্য যে বিভাগগুলো আছে, বাণিজ্য বিভাগ, কলা বিভাগ, তারাও একই বিষয় পড়বে। এতে করে হচ্ছে কি যে জ্ঞানের যে একটা, নলেজের যে একটা ডিফারেন্স বা গ্যাপ থাকতো, সেই গ্যাপটা আর থাকবে না। আমি নিজেই সায়েন্সের স্টুডেন্ট, কিন্তু আমি আর্টসের অনেক কিছুই বুঝি না, বিজনেসের অনেক কিছুই বুঝি না, কিন্তু আমার তো সেগুলো নিয়ে দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলো। তো এখন সবাই সব কিছু জানবে, সব কিছু শিখবে। সরকার বলছে শিক্ষাকে শিক্ষার্থীদের উপযোগী করা এবং মুখস্থ বিদ্যার উপর নির্ভরতা কমিয়ে পারদর্শিতার উপর গুরুত্ব দিতেই জাতীয় শিক্ষাক্রম সাজানো হচ্ছে। শিক্ষাবিদরা বলছেন শিক্ষার এই লক্ষ্য অর্জনে বড় দায়িত্ব পালন করতে হবে শিক্ষকদের। শিক্ষক বুঝুক বা না বুঝুক, শিক্ষার্থীদের সেটা মুখস্থ করতে হবে, এই ব্যাপারটাও কিন্তু ছিল। এখন আর তা থাকবে না। শিক্ষককে যেমন বুঝতে হবে, বোঝাতে পারতে হবে, শিক্ষার্থীরাও আনন্দের সাথে শিখবে, বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবে তাদের নলেজগুলো। ভালো এই সিদ্ধান্ত যাতে রাজনৈতিক বা অন্য কোনো চাপে বন্ধ না হয়, সেজন্য সোচ্চার থাকার আহ্বান শিক্ষাবিদদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় আর সবার মতো স্বস্তি ফিরেছে বেসরকারিভাবে পরিচালিত মাধ্যমিক স্কুল ও কিন্ডারগার্টেনগুলোতে। করোনায় এসব স্কুল সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। 1.5 বছর বন্ধ থাকলেও নিয়মিত বেতন ভাড়া দিতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা। অন্যদিকে ছাত্রছাত্রীদের উপস্থিতি নেমে এসেছে অর্ধেকের নিচে। এভাবে কতদিন চালানো যাবে তা ভেবে কিছু প্রতিষ্ঠান শঙ্কায় পড়েছে। তারপরও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে নতুন করে পথ চলতে চান তারা। ধানমন্ডির জিগাতলার একটি কিন্ডারগার্টেনের 4র্থ শ্রেণীর ছাত্রী 3 যমজ বোন নুসাইবা, নাজিফা ও নাজিহা 1.5 বছর পর মঙ্গলবার প্রথম স্কুলে এসেছে। এতদিন পর স্কুলে বন্ধুদের পেয়ে তারা খুশি, পাশাপাশি পুরনো অনেক সহপাঠীকে ক্লাসে দেখতে না পেয়ে মন খারাপ এই 3 বোন সহ ক্লাসের অন্যদের। স্কুলেই প্রথম আসছি, অনেক ভালো লাগতেছে। কেউ নাই, কিন্তু কেউ আসছেও কেউ আসে না, অনেক মানুষ আসে নাই। সৃজন তো তার আব্বুর চাকরির কি জানি হয়েছিল, সেজন্য সে আর স্কুলে আসেনি। সবাই চলে গেছে অন্য স্কুলে, কেউ আসে না এখনো। সুনমার সাথে 30 বছর ধরে চলা এই স্কুলটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত। করোনায় অর্থ কষ্টে দুর্বিষহ জীবন কাটিয়েছে স্কুলটির শিক্ষকরা। স্কুল খোলায় তারা খুশি, কিন্তু বর্তমান অবস্থা দেখে এর ভবিষ্যৎ নিয়ে তারা সন্দিহান। আমাদের বাড়ি ভাড়া আমরা দিতে পারিনি, আমাদের যত ফান্ড ছিল সব শেষ। আমরা এখন ধারের উপর চলতেছি, ধার করে করে। ম্যাক্সিমাম বাচ্চা আমাদের সরকারি স্কুলে, আমরা খবর নিচ্ছি তো। যেখানে ছাত্র ছিল 200+, সেখানে এখন আমাদের 50- যে কালেকশন পাই এই ছাত্রদের থেকে, সেটা আমরা 30 থেকে 35 হাজার টাকা। তাহলে আমরা প্রতি মাসে লস দিচ্ছি, বাড়ি ভাড়াই আমরা টিচাররা মিলে এটা ম্যানেজ করতেছি। এরপরে টিচারদের বেতনের বিষয়টা তো মাথায় আনতে পারি না, কারণ বাড়িওয়ালারা টাকা পাবে, আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে। এটা তো আর এতদিন তো আর এত লস দিয়ে টিকে থাকা যায় না। 17 বছর ধরে বেশ সুনামের সাথে চলে আসা ধানমন্ডির শাপলা একাডেমির অবস্থাও খারাপ। 750 ছাত্রছাত্রীর মধ্যে স্কুলে বর্তমান উপস্থিতি নেমে এসেছে 150-তে। পূর্ণ বেতন ভাতা যেমন পাচ্ছে না, অনেক ছাত্র আবার এবছর আর ভর্তি হতে চাচ্ছে না। তালা বন্ধ রেখে 65 লক্ষ টাকা বাড়ি ভাড়া দিয়েছি। এক পর্যায়ে আমি না পেরে অনেকগুলো ফ্লোরই আমি ছেড়ে দিয়েছি। তো এখন এই ছেড়ে দিতে যে, আর এখন খোলার পরে যে পরিস্থিতিটা দেখলাম, যে স্টুডেন্ট সংখ্যা, আমার এই প্রতিষ্ঠানে 750 স্টুডেন্ট পড়াশোনা করতো, এখন আমার এখানে স্টুডেন্ট আছে 140 জন। এদিকে নিজস্ব ভবনে যারা স্কুল পরিচালনা করছে তাদের অবস্থাও তুলনামূলক ভালো, তবে ছাত্রছাত্রীদের উপস্থিতি এখানেও কম। পুরনোদের ফিরিয়ে আনতে তারা নানা রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরা অনেকে গ্রামে চলে গেছে, যেটা আমি খোঁজ নিছি। অনেক দোকানদার আছে, তার ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে, এই জন্যই বাচ্চা কম। আমি টিকে আছি, এটা আমার নিজের প্রপার্টি, আমার নিজের বাড়ি, ভাড়া দিতে হচ্ছে না, ইউটিলিটি বিল গুনতে হচ্ছে না। সেটা আমাদের বিশাল অ্যাডভান্টেজ, একদিক দিয়ে অ্যাডভান্টেজ, কিন্তু অন্য দিক দিয়ে তো আমি এগুলোতে বঞ্চিত ছিলাম, আমার কোনো ইনকাম ছিল না। আর্থিকভাবে সচ্ছল থাকার পরও অনেক অভিভাবক পুরনো বেতনাদি দিতে চাচ্ছে না। তবে কর্তৃপক্ষের আশা, যদি অভিভাবকরা পাওনাদি দিয়ে পাশে দাঁড়ায়, তাহলে এ যাত্রায় টিকে যাবে তাদের শ্রম ঘামে গড়ে তোলা এই প্রতিষ্ঠান। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা।
করোনায় আরও ৩৫ জন মারা গেছে। মৃত্যুর এই সংখ্যা গত ৩ মাসের মধ্যে অর্থাৎ জুনের পর সবচেয়ে কম। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৩২,০০০ নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২,০৭৪টি। সোমবারের ৭.৪ সংক্রমণের হার একদিনের ব্যবধানে কমে দাঁড়িয়েছে ৬.৫৪-এ। মৃত্যু ৪১ থেকে কমে দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে ২১ জন পুরুষ, ১৪ জন মহিলা। ঢাকা বিভাগে প্রাণহানির সংখ্যা সর্বাধিক ১৫ জন। এরপরই চট্টগ্রাম বিভাগে ৮ জন। রংপুর ও ময়মনসিংহ বিভাগে মঙ্গলবার করোনায় কেউ মারা যায়নি। এছাড়া দেশব্যাপী সুস্থতার হার বৃদ্ধির সাথে কমেছে মৃত্যুর হারও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভ্যাকসিন গ্রহণের পরও আমাদের কারোই স্বাস্থ্যবিধি অবজ্ঞা করা উচিত নয়। নিয়মিত মাস্ক পরিধান করার পরামর্শ দেন তিনি। জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, জাতীয় পার্টির এই নেত্রী ছিলেন একাধারে সমাজসেবক, নারী উদ্যোক্তা, চিত্রশিল্পী এবং রাজনীতিবিদ। বহু গুণাবলী সম্পন্ন এই মানুষটির মৃত্যুতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এর আগে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের সহ জাতীয় পার্টির একাধিক নেতা শোক প্রস্তাবের উপর আলোচনা করেন। মাসুদা এম রশিদ চৌধুরী তিনি অত্যন্ত বিদুষী ছিলেন এবং শিক্ষা দীক্ষায় তার মতো জ্ঞান সম্পন্ন লোক খুব কমই আজকাল মেয়েদের মধ্যে পাওয়া যায়। তাছাড়া তিনি ছিলেন রাজনীতিবিদ একাধারে, আবার সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলা, শিশুদের কর্মসূচি গ্রহণ করা বা নারীদেরকে নতুনভাবে প্রেরণা যোগানো, সর্বকাজেই তার একটা আলাদা স্থান ছিল। বিশেষ করে করোনাকালীন সময় সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে, এমনকি যারা টিকা নিয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে তারা সুস্থ থাকুন। আজ থেকে দলের নির্বাহী কমিটির বিভিন্ন স্তরের নেতাদের সাথে বৈঠকে বসছে বিএনপি। বৈঠকটি চলবে বৃহস্পতিবার পর্যন্ত ৩ দিন। বিকেল ৩:৩০টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় বৈঠক। প্রথম দিন মঙ্গলবার বৈঠক হবে দলের ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সঙ্গে। দ্বিতীয় দিন বৈঠকে অংশ নেবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সহ সম্পাদকরা। শেষ দিন হবে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক। বিএনপি সিনিয়র নেতারা তাদের মতামত শুনে আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করবেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগে বিএনপির নির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয় ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি। দর্শক, গুলশানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি তার সঙ্গে কথা বলবো। রেমান, বৈঠকে কারা উপস্থিত আছেন, কি নিয়ে আলোচনা হচ্ছে জানতে পেরেছেন? জি নাদিরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাদিরা, করোনার সময় মূলত ১.৫ বছরেরও বেশি সময় বিএনপি তার অঙ্গ সংগঠনগুলোর মাঝে যে সাংগঠনিক কার্যক্রম সেটি মূলত ভার্চুয়ালি অনলাইনে তারা পরিচালনা করেছেন। এখন করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তারা সাংগঠনিক কার্যক্রম শুরু করেছেন। তো আজ প্রথম দিনে তারা দলের যে ভাইস চেয়ারম্যান রয়েছেন সেই ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব সহ তারা বৈঠক করছেন। এছাড়াও আগামীকাল কিন্তু ধারাবাহিক এই বৈঠকের দ্বিতীয় দিন। আগামীকাল সেই বৈঠকে দলের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের যে সাংগঠনিক সম্পাদক রয়েছে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে তারা ওই বৈঠকে যোগ দিবেন। এরপর বৃহস্পতিবার দিন দলের অঙ্গ সংগঠন যারা রয়েছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছে সেই সংগঠনের সাধারণ সম্পাদক এবং সভাপতি বৈঠক করবেন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি, একই সঙ্গে জেলা এবং মহানগরে বিএনপির সাংগঠনিক কাঠামো যাতে আরও সুদৃঢ় করা যায়। যেসব এলাকায় বিএনপির কমিটির মেয়াদ পুরনো হয়ে গিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সে সমস্ত কমিটি কিভাবে দ্রুততম সময়ের মধ্যে করা যায়। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইউনিট এবং মহানগরের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের কমিটিগুলো আরও বেশি কার্যকর, ইফেক্টিভ কীভাবে করা যায় সে বিষয়টি নিয়ে মূলত এই আলোচনা, ধারাবাহিকভাবে এই আলোচনাগুলি হচ্ছে। আজকের আলোচনায় প্রত্যেকেই বক্তব্য রাখছেন দেশের সামগ্রিক পরিস্থিতির বিষয়ে এবং দলের বিভিন্ন কর্মকৌশল নিয়ে তারা কথা বলছেন এবং দলের নীতি নির্ধারকরা সেই কথাগুলো শুনছেন।
পরবর্তীতে স্থায়ী কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হবে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। তবে আজকের এই আলোচনা বৈঠকের পর কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আজকে দিনের কি পরামর্শ তারা পেয়েছেন সংগঠনের আরও সুদৃঢ় করার ব্যাপারে সে বিষয়ে তিনি আমাদেরকে জানাবেন। একই সঙ্গে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির পক্ষ থেকে কিন্তু যারা আজকের এই বৈঠকে যোগ দিয়েছেন ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা পরিষদের সদস্য, তাদেরকেও কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য যাত্রা এলাকায় কাজ করার জন্য কি কি প্রতিবন্ধকতা হচ্ছে এবং কীভাবে দলকে আরও বেশি চাঙ্গা করা যায়, করোনা পরবর্তী এই সময় কীভাবে আরও বেশি গণমানুষের কাছাকাছি চলে যাওয়া যায় সে বিষয়টি নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা হচ্ছে। নাদিরা। রেমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশান থেকে কথা বলছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশে গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসাই বিএনপির আসল উদ্দেশ্য। নিজ বাসভবনে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকার দমনপীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে আওয়ামী লীগ সবসময় স্বাগত জানায়। বিএনপির রাজনৈতিক দল হিসেবে গত ১৩ বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু কথিত ব্যর্থতাই দেখেছে বলে মত তার। কর্মী সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে বিএনপি নেতারা আসলে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চান বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ। তাদের শাসনামলে তারাই ফ্যাসিবাদ চর্চা করেছিল, তাই ফ্যাসিবাদী সরকার বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন, দেখতে পাবেন বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছে এবং তাদের মাঝেই বিরাজ করছে ফ্যাসিবাদী মানসিকতা। এদিকে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সাথে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় করেন পাবনা জেলা আওয়ামী লীগের নেতারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, দলে প্রতিযোগিতা থাকবেই, তবে তা দ্বন্দ্বে রূপ নিলে নিরসন করা হবে। কথা বলেন বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি নিয়েও। তাদের উদ্দেশ্য মূলত নির্বাচন ঠেকানো নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে দেশে একটি গণ্ডগোল লাগিয়ে পিছনের দরজা দিয়ে কোনো কিছু করা যায় কিনা সেই চেষ্টা করা। কারণ বিএনপির জন্মটাই তো পিছনের দরজা দিয়ে, সুতরাং ওরা সবসময় পিছনের দরজা পছন্দ করে। তো এই তর্জন গর্জনের মধ্যেই তো গত 13 বছর ধরে আমরা আছি। তো যেই কলসিতে কোনো কিছু থাকে না, সেই কলসিটা বেশি বাজে। 11 সাংবাদিক নেতার ব্যাংক হিসাব কেন তলব করা হলো তা খোঁজ নেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কেন হঠাৎ করে এটি করা হলো সেটি আমি খোঁজখবর নিয়ে বলতে পারব। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিমানবন্দরে র্যাপিড আরটি-পিসিআর ল্যাব স্থাপন করে করোনা টেস্টের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভ করেছে প্রবাসীরা। পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের আশ্বাসে পূর্ব ঘোষিত আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা। মঙ্গলবার সকালে রাজধানীর স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বিক্ষোভে অংশ নেন কয়েকশো প্রবাসী কর্মী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানান তারা। বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জানান, কাজে ফিরতে ভ্রমণের কয়েক ঘণ্টা আগেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে বিভিন্ন দেশ। এর প্রেক্ষিতে গত 6 সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনাও দেন। তাদের দাবি, 1 সপ্তাহেও এর বাস্তবায়ন না হওয়ায় হয় না তাদের এই কর্মসূচি। অবিলম্বে পরীক্ষাগার স্থাপন না হলে আমরণ অনশনেরও ঘোষণা দেন তারা। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী শিগগিরই 3 আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর স্থাপনের আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা। যেই সুপারিশ বলেন বা রিপোর্ট টেকনিক্যাল কমিটি গতকালকে দিয়েছে, ওটার উপরেই একটা সিদ্ধান্ত হয়েছে দ্যাট কোম্পানিজ বা ডায়াগনস্টিক সেন্টার যাদের প্রস্তাব সেগুলির সাথে আজকে আলোচনা করে আজকের মধ্যেই ওই যাকে বলে দ্যাট অর্ডার দেওয়া বা নির্দেশনা দেওয়া, এটা কিন্তু আজকের মধ্যে আশা করি শেষ হয়ে যাবে। করোনার ভয়াবহ সময়েও রেমিটেন্সের রেকর্ড গড়ে এখন কিছুটা ভালো সময়ে এসে ছন্দপতন। গত 2 মাস ধারাবাহিকভাবে কমছে রেমিটেন্স। বিশ্লেষকরা বলছেন, করোনার কারণে দেশে ফিরতে বাধ্য হওয়া প্রবাসী শ্রমিকদের কম সংখ্যকই ফেরত যেতে পেরেছে। রেমিটেন্স খরার মূল কারণ এটি। দক্ষ শ্রমিক পাঠাতে না পারলে সামনে রেমিটেন্সে আরও বড় ধরনের ধাক্কার শঙ্কায় বিশ্লেষকরা।
বৈশ্বিক মহামারী করোনায় মধ্যপ্রাচ্য সহ অনেক দেশই ছিল লকডাউনে। ধারণা করা হয়েছিল এতে রেমিটেন্স কমে যাবে, তবে বাস্তবে ঘটেছে উল্টোটা। আর এখন স্বাভাবিকতার সময়ে রেমিটেন্সে খরার টান। গত 2 মাস জুলাই ও আগস্টে রেমিটেন্স কমেছে 19.30%। প্রবাসী যারা আছে তারা কিন্তু যাদের সঞ্চয় ছিল বা যাই ছিল আগে সেগুলো পাঠিয়েছে। এখন আবার তৃতীয় ওয়েভ, থার্ড ওয়েভ আসছে, এরকম একটা আশঙ্কা, আনসার্টিনিটি, অনিশ্চয়তা। সেইখানে হয়তো তাদের আয়ের ব্যাপারে কিছু অনিশ্চয়তা দেখা গেছে এবং তারাও একটু সাবধান হচ্ছে। আমাদের প্রবাসী যারা শ্রমিক, যে চট করে সব টাকা পাঠিয়ে দেবে বা হয়তো তার কাছে নেই, এখানে কিছুটা কিন্তু একটা মন্থর গতি চলে আসছে। সরকারি অনেক পদক্ষেপ সেটা নিয়ে চিন্তা করা যায় নাই, কারণ আপনার বিভিন্ন দেশের সাথে যোগাযোগ বন্ধ, শ্রমিকের মুভমেন্ট বন্ধ, বিমান চলাচল বন্ধ। এখন যেহেতু করোনার একটা মোটামুটি মনে হচ্ছে যে শেষ পর্যায়ে আপাতত, সেই জায়গাটা তো অবশ্যই জোরালোভাবে চেষ্টা করতে হবে যে যেখানে আমরা যা লস করেছি বা যেখানে যেখানে নতুন আমাদের সুযোগ আছে এই ম্যান পাওয়ারের ক্ষেত্রে এক্সপোর্ট করার যে গন্তব্যগুলি আছে, একেবারে ডেসপারেটলি সরকারের পক্ষ থেকে চেষ্টা করা উচিত। বিদেশের সাথে বিমান চলাচল শুরুর পর হুন্ডি প্রবণতাও বেড়েছে। তার রেমিটেন্সের অঙ্কে যাচ্ছে না দেখে এমন ধারণার সাথে পুরোপুরি একমত নন বিশ্লেষকরা। ওই হুন্ডি থেকে ফর্মাল চ্যানেলে যে শিফটটা সেটা হয়েছিল কেন? প্রণোদনার কারণে। তো সেই প্রণোদনা এখনও আছে, এখনও হুন্ডি থেকে ফর্মাল চ্যানেলে যাওয়ার কথা। ফলে ওই বিমান চলাচলের সাথে ফিজিক্যালি নিয়ে আসার যে ব্যাপারটা, শারীরিকভাবে নিয়ে আসা, যে আসছে সে সাথে নিয়ে আসছে, সেটার পার্থক্য থাকতে পারে। তো সেখানেও মনে রাখতে হবে যে তাহলে অনেক লোক যে চলে আসছে তোলপাড় গোটায়, তারা কি করেছে? তারা তো ওখানে আসছে, তারা চলে আসছে বলে তাদের সঞ্চয় যা ছিল সবগুলো একসাথে নিয়ে আসছে। যত লোক ফিরে আসছে তত লোক কিন্তু যাচ্ছে না। আবার এইটা একটা সংখ্যার ব্যাপারটা আছে যে নতুন লোক গেলে হয়তো কিছুটা বাড়তো, কিন্তু সেরকম যাচ্ছে না, কিন্তু অনেকে ফিরে আসছে। তবে এটা অর্থনীতিতে খুব বেশি এখন ইমিডিয়েটলি প্রভাব পড়বে না। যদি এটা চলতে থাকে দীর্ঘমেয়াদে, তো সেটা একটা প্রভাব পড়বে। এখন একটু চাপের মুখে আছি, সেই জন্য তো ডলারের দামও বেড়ে গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যে গত বছর মার্চ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ফিরেছেন 4,08,408 কর্মী। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় 1,20,000 ফিরেছেন সৌদি আরব থেকে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। দৈনিক 130 টাকা মজুরির কম্পিউটার অপারেটর, কিন্তু 12 বছরে হয়েছে 460 কোটি টাকার মালিক। মোহাম্মদপুরে র্যাবের অভিযানে ধরা পড়ে টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম। চোরা কারবারি, শুল্ক ফাঁকি, অবৈধ পণ্য খালাস সহ প্রতারণার মাধ্যমে পেয়ে যান আলাদিনের চেরাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের অপকর্মের কথা স্বীকারও করেছে নুরুল ইসলাম। টেকনাফ বন্দরে চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর হিসাবে 2001 সালে দৈনিক 130 টাকার মজুরিতে চাকরি শুরু নুরুল ইসলামের। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কয়েক বছরে অবৈধভাবে পণ্য খালাস আর প্রতারণার মাধ্যমে মালিক হয়ে যান 460 কোটি টাকার। শুধু অবৈধ অর্থের মালিক নয়, হয়েছে বিপুল পরিমাণ সম্পদের মালিকও, এমন দাবি করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। দালালির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া টেকনাফ বন্দরের চুক্তিভিত্তিক কম্পিউটার অপারেটর মোহাম্মদ নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ বন্দর, ট্রাক স্ট্যান্ড, বন্দর লেবার ও জাহাজের আগমন বহির্গমন নিয়ন্ত্রণ করত। গ্রেপ্তারকৃতদের সাথে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সুসম্পর্ক ছিল। অবৈধ পণ্য আমদানি রপ্তানিতে হুন্ডি সিন্ডিকেটের মাধ্যমে তারা বাণিজ্য করত। পাশাপাশি তারা অত্যন্ত চতুরতার সাথে আন্ডার ও ওভার ইনভয়েস করত। র্যাব জানায় চাকরির সুবাদে বন্দরে অনেকের সাথে সখ্যতা করে নুরুল ইসলাম, নানা ফন্দিতে করে সিন্ডিকেটও। নুরুলের ইতিমধ্যে ঢাকা শহরে 6টি বাড়ি ও 13টি প্লট রয়েছে। এছাড়া সাভার, টেকনাফ, সেন্ট মার্টিন ও ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় নামে বেনামে তার 37টি জায়গা, প্লট, বাগানবাড়ি, অবলিক বাড়ি রয়েছে। তার অবৈধ সম্পদের আনুমানিক মূল্য 460 কোটি টাকা। তার নামে বেনামে 19টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সাম্প্রতিক সময়ে সে জাহাজ শিল্প এবং ঢাকার সান্নিধ্যে সাভারে সে একটি পার্কে বিনিয়োগ করেছে। নুরুল দালালির পাশাপাশি জাল টাকা ও ইয়াবার ব্যবসা করতে বলে জানায় র্যাব। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে করা অর্থ আত্মসাৎ মামলার রায়ের জন্য
5 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। যুক্তিতর্ক শেষে মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই দিনক্ষণ নির্ধারণ করেন। এই মামলায় দুদক মোট 21 সাক্ষীকে হাজির করে। গত 24 অগস্ট শেষ হয় সাক্ষ্য গ্রহণ। 2019 সালের 9 ডিসেম্বর সাবেক প্রধান বিচারপতি SK সিনহা সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মামলায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক তথা বর্তমান পদ্মা ব্যাংকের 4 কোটি টাকা আত্মসাৎ এবং অর্থ পাচারের অভিযোগ আনা হয়। আজিমপুর মাতৃ সদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কেনাকাটায় অনিয়মের অভিযোগে 7 ডাক্তার ও 3 ঠিকাদার সহ মোট 11 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন দুদক সচিব ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার। মাতৃ সদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট আজিমপুর, এখানে কেনাকাটায় অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগের প্রেক্ষিতে 7 জন ডাক্তার, 3 জন ঠিকাদার এবং সহ মোট 11 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এই চার্জশিট দুদক কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে। 1,28,63,241 টাকা আত্মসাৎ হয়েছে বলে অনুসন্ধানে পাওয়া গেছে এবং শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে দুদকে চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিট গৃহীত হয়েছে। অনুমোদনহীন ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার 7 দিনের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু, আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মোহাম্মদ রাসেল চৌধুরী। এই সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত 16 অগস্ট হাইকোর্ট অনুমোদনহীন ও অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে এবং নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে। এছাড়া ন্যাশনাল ব্রডকাস্ট পলিসি 2014 অনুযায়ী একটি ব্রডকাস্টিং কমিশন গঠনে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন হাইকোর্ট। সাতক্ষীরায় ভাই ভাবি সহ পরিবারের 4 জনকে হত্যা মামলার একমাত্র আসামি রায়হানুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর এই মামলায় মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান এই আদেশ দেন। রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। চলতি বছরের 14 জানুয়ারি রায়হানুলের বিরুদ্ধে চার্জশিট দেয় মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। মামলায় 18 জনের সাক্ষ্য নেওয়া হয়। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, তবে এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। গত বছরের 15 অক্টোবর হেলাতলা ইউনিয়নের খালিশা গ্রামের হ্যাচারি মালিক শাহিনুর, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসনিম সুলতানাকে গলা কেটে হত্যা করা হয় আসামি রায়হানুল শাহিনুরের আপন ভাই। কোম্পানির আর্থিক হিসেবে স্বচ্ছতা আনতে কোম্পানির নির্বাহীদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড MBR চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি বলেন, সঠিকভাবে কর আদায় হলে বিদ্যমান করের হারও কমানো সম্ভব হতো। রাজধানীতে এক হোটেলে শীর্ষ করদাতাদের বিশেষ সম্মাননা 2021 অনুষ্ঠানে এসব বলেন NBR চেয়ারম্যান। তিনি আরও বলেন, সঠিকভাবে কর পাওয়া গেলেই করের বোঝা কমানো যাবে, আর করের হার কমানো গেলে করের জাল বিস্তৃত হবে বলে মনে করেন তিনি। বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে দেশের ভেতরেই বড় বাজার সৃষ্টি হয়েছে। রাজস্ব বৃদ্ধি ও শিল্পায়নে সরকারের পরিকল্পনা রয়েছে বলেও জানান NBR চেয়ারম্যান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ব্যাংকিং খাতে সুশাসনের উপর জোর দিয়ে বলেন, দেশের উন্নতির সাথে আর্থিক খাতের শক্তিশালী কাঠামো জরুরি। আপনাদের হিসাবের স্বচ্ছতার জন্য আমরা বেশি ভেঙে বলি না কেন হিসাবের স্বচ্ছতা কাম্য। আমরা আশা করবো সব ক্ষেত্রে স্বচ্ছতা স্পষ্টতা থাকে। যত বেশি স্বচ্ছতা স্পষ্টতা আমরা তত বেশি সহজে সেবা দেওয়া অথবা ট্যাক্স লোড কমানো, কর হার কমিয়ে নিয়ে আসা, তত বেশি ট্যাক্স পেয়ার্স বান্ধব পরিবেশ তৈরিতে আমরা সক্ষম হব। ড্রেনের পানি, ময়লা আবর্জনা আর দুর্গন্ধে আস্তাকুড়ে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়াম। অবহেলা আর অযত্নে পড়ে থাকা এই মাঠে গত 6 বছরে হয়নি কোনো আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদ একে অন্যকে দায় চাপানোর খেলায় বেহাল দশা এককালের আধুনিক এই স্টেডিয়ামটি।
দূর থেকে দেখে মনে হয় কচুরিপানায় পূর্ণ কোনো বিল, কাছে গেলে চোখে পড়বে রংচটা ক্ষয়ে যাওয়া কঙ্কালসার গ্যালারি, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা উঁচু ফ্লাডলাইট। নেই প্রাণের কোলাহল, পুতিগন্ধে শ্বাস নেয়া দায়। নষ্ট হয়েছে স্কোরবোর্ড, উইকেট খুঁজে পাওয়া দুষ্কর, যেন অচিন কোনো দ্বীপে আটকে পড়া নিঃসঙ্গ এক জাহাজ। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এদেশের অনেক ক্রিকেট মহারণের সাক্ষী ফতুল্লা স্টেডিয়াম। এখানে আন্তর্জাতিক ম্যাচ হয় না অর্ধযুগ পেরিয়ে গেছে, অথচ একটা সময় এখানেই টেস্ট খেলে গেছে অস্ট্রেলিয়া ভারত, হয়েছে এশিয়া কাপ। অজিদের বিপক্ষে শাহরিয়ার নাফিজের 136 রানের টেস্ট ইনিংস এখনও রঙিন ক্রিকেট ফ্যানাটিকদের চোখে। অতি ব্যবহারের চাপে মৃতপ্রায় মিরপুর স্টেডিয়াম। মানিকগঞ্জে প্রায় 600 কোটি টাকা ব্যয়ে নতুন স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে, অথচ ঢাকার খুব কাছেই ফতুল্লা স্টেডিয়াম পড়ে আছে অযত্ন অবহেলায়। বিসিবি এনএসসির মধ্যে চলছে পাল্টাপাল্টি। আমাদের এই স্টেডিয়ামটি পুনর্নির্মাণ যদি হয় তাহলে আগেকার মতো আন্তর্জাতিক মান এটি ফিরে পাবে এবং নারায়ণগঞ্জবাসী তাদের যে ক্রীড়া পরিশীলন অনুশীলন সেটি করতে পারবে। জোর দাবি জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এনএসসির কাছে যে আপনারা খুব দ্রুত, কারণ এটার যেহেতু সব রিপোর্ট চলে এসেছে, এখন এটা আপনারা একটু সময় দিয়ে একটু মনোযোগ দিয়ে যদি এখানে একটু সময় দেন, এটার ভিতরে একটু কনসেন্ট্রেট করেন, তাহলে আমরা হয়তো এই মাঠটি খুব দ্রুততম সময়ের মধ্যে আবার খেলার মধ্যে ফিরিয়ে আনতে পারবো। স্থানীয়রা চান আবারও জ্বলে উঠুক ফতুল্লার ফ্লাডলাইট। খেলাধুলা নাই, কোনো ধরনের উন্নয়ন নাই, এই স্টেডিয়ামটা দিন দিন দেখা যাচ্ছে যে এর মধ্যে আপনার অবনতি হইতেছে। এই স্টেডিয়ামটা দীর্ঘদিন যাবৎ পানির নিচে বন্দী, তো আমরা চাই এখানে এসে আবার খেলা দেখতে। নারায়ণগঞ্জের ভিতরে একটাই আন্তর্জাতিক স্টেডিয়াম, এটা আবার আগের মতো চালু হবে, এটাই সরকারের কাছে দাবি। 25,000 দর্শক ধারণ ক্ষমতার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটি সংস্কার হলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে ভেন্যু সমস্যারও অনেকটা দূর হবে বলে মনে করেন ক্রিকেট বোদ্ধারা। আফজাল হোসেন পন্টি, বাংলা ভিশন, নারায়ণগঞ্জ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। অন্তত 80% শিক্ষার্থীকে করোনার টিকা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার পরামর্শ। 27 সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিনের নিবন্ধনের তাগিদ শিক্ষামন্ত্রীর। 3 মাসের মধ্যে দেশে করোনায় একদিনে সবচেয়ে কম মৃত্যু। টিকা নেওয়ার পরও কারোই স্বাস্থ্যবিধি অবজ্ঞা করা উচিত নয় বললেন প্রধানমন্ত্রী। পরবর্তী কর্মপন্থা নির্ধারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈঠক শুরু। বিএনপির অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদী মানসিকতার অংশ বলেছেন ওবায়দুল কাদের। বিমানবন্দরে র্যাপিড আরটি-পিসিআর ল্যাবের দাবিতে প্রবাসীদের বিক্ষোভ, আমরণ অনশনের হুঁশিয়ারি, মন্ত্রীর আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার। 12 বছরে অবৈধ উপায়ে 460 কোটি টাকার মালিক টেকনাফ বন্দরের কম্পিউটার অপারেটর নুরুল ইসলাম, র্যাবের অভিযানে আটক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকার ধন্যবাদ।